উম, লেবাসে প্রচন্ড রকমের ইসলামী আবরণ, সেই অবস্থায় তারা পুজোর সময় গীতা পাঠ করার মতো কাজও শুরু করে দিলেন। সংস্কার আগে এই যে সন্দেহ, এই যে অবিশ্বাস, যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, চমৎকার, আমি অন্তত চমৎকৃত হয়েছি। তিনি তিনি একটা সহনশীল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখন কি রাষ্ট্র যুদ্ধ করে দখল করার দিন? এখন শাসন করা হয় অর্থনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, নানাভাবে। মানে একটা যেমন যেটা ছিল, এই যে হাসিনার পতনে ভারতের এই প্রতিক্রিয়া ব্যক্ত করার কারণ কি হতে পারে? এই আপনার ওই যে ছাত্রদের যে ঘোষণাপত্রের কথা বললেন, আমার কাছে কিছুটা মনে হয়েছে যে গাড়িটা আগে চলে গেছে, ইঞ্জিনটা পরে আগে নিয়ে গাড়ির সঙ্গে জুড়ে দেওয়ার একটা চেষ্টা এটা হতে পারে। কিন্তু তাহলে তো কারণ আমাদের যারা যারা মানে জীবন দিয়েছে তাদেরও তো একটা নথিপত্র দরকার আছে, তাদেরও আমি তো সে একটা স্বীকৃতি দরকার আমি আছে যারা ধাপে আহত ধাপে আসছি, হয়েছে। হুম। আমি ধাপে ধাপে আসছি। এইটা আমার কাছে একটা ন্যারেশন মনে হয়েছে যে গাড়িটা আগে অনেক দূর চলে গেছে, এখন গাড়িটা থামিয়ে ইঞ্জিনটাকে নিয়ে যে গাড়ির সঙ্গে লাগিয়ে দেওয়ার একটা মতো ব্যাপার হয়ে গেছে। এটা হয়তো তরুণদের অভিজ্ঞতার অভাব হতে পারে। আর যারা এই আন্দোলনটা পেছনে নেপথ্যে অভিজ্ঞরা কাজ করেছেন, তাদেরও হয়তো কোনো সময়ের বিষয় হতে পারে। যে কোনো কারণে হোক, এইটা এরকম পেছনে পড়ে গেছে। আর পেছনে পড়ে যাওয়ার কারণে সন্দেহ, অবিশ্বাসের যে দোলাচল, সেই বিষয়টি সামনে এসেছে। যেমন এই ঘোষণাপত্রের এই বিষয়টাকেই রাজনৈতিকভাবে আবার মূল্যায়ন করা হচ্ছে যে এটিও নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো বিষয়ে এর সঙ্গে সম্পৃক্ত কিনা। এই যে সন্দেহ, দোলাচল, অবিশ্বাস, এগুলো তৈরি করার জন্য কিন্তু অনেকগুলো ন্যারেশন সামনে আসছে। এবং সেই সামনে আসার জন্য যেমন রাজনৈতিক দলের কিছু কিছু নেতাদের অতিকথন দায়ী, তেমনি করে আমার তরুণ বন্ধুদেরও মাঝে মাঝে তারা হয়তো ভাবতে পারেন না সামনেরটা কি, অথবা পিছনটায় তারা সঠিকভাবে ভাবতে পারেননি। এই ধরনের নানা রকমের বিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদেরকে আসলে সন্দেহ এবং অবিশ্বাস এবং পরস্পর বিরোধিতার মধ্যেও কিন্তু আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছে। লক্ষ্য করবেন, মাঝে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আহ বেশ কিছু তর্ক, কথাবার্তা এবং একে অপরকে বিট করার একটা প্রবণতা দেখা গেছে। বিশেষ করে একই জোটে থাকা দ্বিতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল, তাদের কথাবার্তায় মনে হয়েছে যে ক্ষমতা তাদের খুব নিকটবর্তী, এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে না আসতে পারলে ওই ভোটগুলো তারা পাবেন। এমনকি তারা উম লেবাসে প্রচন্ড রকমের ইসলামী আবরণ, সেই অবস্থায় তারা পুজোর সময় গীতা পাঠ করার মতো কাজও শুরু করে দিলেন। মানে এগুলো হচ্ছে কি এক ধরনের বালখিল্যতাও বলতে পারেন, ক্ষমতার জন্য অস্থিরতাও বলতে পারেন। আপনি ধরেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমান সাহেব যখন কথা শুরু করলেন, তার কথাকে জনগণ যখন গ্রহণ করা শুরু করলেন, এবং একটা নতুন তারেক রহমানকে যখন বাংলাদেশের মানুষ দেখতে পেল, একজন নতুন রাষ্ট্রনায়কের ইঙ্গিত যেখান থেকে দেশের মানুষের কাছে পৌঁছালো, সে সময় গুরুত্বপূর্ণ একজন ছাত্র নেতা বলে বললেন, তারেক রহমান এখন আমাদের সঙ্গে তাল মিলিয়ে এই কথাগুলো বলছেন। এটা আসলে ওদের বয়সের কারণে হতে পারে, অভিজ্ঞতার অভাবের কারণে হতে পারে। আর যেটা আমরা বলতে চাই না সেটাও হতে পারে। সেটা হলো যে অস্বাভাবিক একটা অহংকার তাদেরকে পেয়ে বসতে পারে। ধরুন কতগুলো বিষয় কিন্তু বিতর্কের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রিলেটেড 3জন প্রতিনিধি আছে সরকারের মন্ত্রী মর্যাদায়। আবার এই ছাত্র নেতারা দেশের নানা স্থানে সভা সমাবেশ করছেন, তাদের রাজনৈতিক বক্তব্য তারা উপস্থাপন করছেন। তারা সরকারি প্রোটোকল পাচ্ছেন, পুলিশ প্রোটোকল পাচ্ছেন, অনেক ক্ষেত্রে জেলা প্রশাসন তাদেরকে প্রোটোকল দিচ্ছে। তারা কিন্তু এক ধরনের সরকারি আগে অন্য অন্য নির্বাচিত সরকারের সময় মন্ত্রীরা বা মন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিরা
দেশের বিভিন্ন স্থানে ভিজিট করার সময় যে ধরনের এন্টারটেইনমেন্ট প্রোটোকল পেয়েছে, এখন এই ছাত্র নেতাদেরকে অনেক ক্ষেত্রে এরকম কিন্তু দেখা যাচ্ছে। এর হুম ফলে মনে হতে পারে যে এই ছাত্ররা যে রাজনৈতিক দলটি গঠন করছে বলে অনেকেই অনুমান করছেন, বলছেন, বা তাদের তাদের পক্ষ থেকেও সেরকম বক্তব্য আসছে, মনে হতে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় এই রাজনৈতিক দলটি একটা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত নির্বাচন না দেওয়ার সরকারের একটা প্রবণতা থাকতে পারে। এটি কিন্তু একটা প্রবল সন্দেহ জনমনের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আছে। এখান হুম থেকেই কিন্তু মূলত এই যে আমাদের যে কথাগুলো আমরা বলি যে নির্বাচন আগে না সংস্কার আগে, এই যে সন্দেহ, এই যে অবিশ্বাস, যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, চমৎকার, আমি অন্তত চমৎকৃত হয়েছি। তিনি তিনি একটা সহনশীল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি তার নিজের দলের নেতাদেরকে প্রতিক্রিয়া ব্যক্ত করার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে একটা লাগাম কিন্তু টানার চেষ্টা করছেন। বিএনপির সম্মানিত মহাসচিব মহোদয় কিন্তু খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে, এবং যাতে কেউ হার্ট না হন, অন্তত বিপ্লবের গণ অভ্যুত্থানের অংশীদাররা যাতে কেউ হার্ট না হন, অন্তত ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমাদের ঐক্যটা যাতে কোনো রকম চির না ধরে, সে বিষয়ে কিন্তু আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যথেষ্ট সতর্ক আমার কাছে মনে হয়েছে। তারেক রহমান সাহেব একটা কথাই বললেন যে নির্বাচনের প্রসঙ্গটি আসলেই উপদেষ্টাদের কারো কারো কপালে যদি বিরক্তির ভাঁজ দেখা যায় তাহলে সেটা কিন্তু বিপজ্জনক। এই যে একটা মানে দারুণ লিমিট প্রতিক্রিয়া, আশা করি এর মধ্য দিয়েই আমাদের সরকার পরিচালনায় যারা আছেন তারা বিএনপির অবস্থানটাকে বুঝবেন। বিএনপি কিন্তু ফ্রম দ্য বিগিনিং তারা কিন্তু বলছেন সংস্কারের জন্য আমরা যৌক্তিক সময় সরকারকে দিতে রাজি আছি, তবে তারা ডিমান্ড করেছেন কিন্তু নির্বাচনের রোড ম্যাপ। গতকাল স্ট্যান্ডিং কমিটির মিটিং এর সিদ্ধান্ত জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা যেতে পারে, খেয়াল করবেন ল্যাঙ্গুয়েজটা, নির্বাচন করা যেতে পারে, বলছেন না নির্বাচন দিতেই হবে। তার মানে এই যে সহনশীলতা, এই যে সকলকে নিয়ে পথ চলার একটা প্রবণতা, আমি মনে করি সবচেয়ে বর্তমান বাস্তবতায় সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এটা বিএনপি প্রশংসার যোগ্য। একই সাথে আজকে আমি 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 অন্তত সন্তুষ্ট হয়েছি বর্তমান বাস্তবতায় দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল জামাতে ইসলামী, তার প্রতি মুখপাত্রও কিন্তু একই ধরনের কথা বলেছেন। সকলেই নির্বাচনটা সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা পেতে চাচ্ছেন। এই সুনির্দিষ্ট ধারণা দিতে যদি সরকার অপারগ হন, ব্যর্থ হন, কিংবা অনীহা প্রকাশ করেন, সেটি কিন্তু ভবিষ্যতের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে না। তখন কিন্তু ওই সন্দেহই খুব কার্যকরভাবে সামনে আসবে, তাহলে কি একটি নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়াকে স্পেস দেওয়ার জন্য নির্বাচনকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আসবে, যে প্রশ্নটি কিন্তু আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, যেই প্রশ্নটির মধ্যে কিন্তু আমাদের মধ্যে অনৈক্য তৈরি করবে, এবং এই বিভেদ এবং অনৈক্যের সুবিধাটা ওই শুভেন্দুর মতো ভারতের তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদরা কিন্তু নিতে চেষ্টা করবে। এখন কি সেই মানে আরো 400 বছর আগের কথা আমরা বলছি? এখন কি রাষ্ট্র যুদ্ধ করে দখল করার দিন? এখন শাসন করা হয় অর্থনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, নানাভাবে, মানে একটা যেমন যেটা ছিল, এই যে হাসিনার পতনে ভারতের এই প্রতিক্রিয়া ব্যক্ত করার কারণ কি হতে পারে? মানে এটা ছোট লোকেরও একটা সীমাবদ্ধতা থাকা দরকার। আজকে পরশ বড়ুয়ার মামলায় রায় হয়েছে, আপিলের রায়। তো পরশ বড়ুয়াকে মানে বাংলাদেশ ফেরত দিতে বাধ্য হয়েছে প্রত্যর্পণ চুক্তির আওতায়, অথচ ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে পাঠানোর যে প্রস্তাবনা, সেটি নিয়ে ভারতের কোনো কথা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি। অর্থাৎ তারা তাদের দেশে যারা অপরাধী বলে বিবেচিত তাদেরকে বাংলাদেশ ফেরত দেবে, আর আমাদের দেশে যারা অপরাধী বলে বিবেচিত তাদের নিয়ে তারা দাদাসুলভ আচরণ করবে, আর সেই দাদাসুলভ আচরণে আমাদেরকে আনুগত্য করতে হবে। এই কারণে তো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশের মানুষের নেতা, মজলুম জননেতা মৌলানা ভাসানী বলেছিলেন যে আমরা পিন্ডির কাছ থেকে ছিন্ন হয়েছি দিল্লির গোলামের জিঞ্জির পড়ার জন্য না,
আজকে 53 বছর পরে এই প্রজন্ম সেটি বুঝতে পেরেছে। আমি শুভেন্দুর কথা নিয়ে খুব আলোচনা করার মতো কিছু নাই, কারণ তার দেশেই তো তিনি জুতাপেটা পরিস্থিতির শিকার হওয়ার মতো অবস্থায় আছেন। এটি আমি মনে করি না যে ভারতের জনগণের কথা কিংবা ভারতের দায়িত্বশীল রাজনৈতিক দলের কথা। ভারত সরকার যে আচরণটি করছে এটি কোনো কারণেই সৎ প্রতিবুদ্ধি সুলভ নয়। ভারত হচ্ছে পৃথিবীতে একমাত্র বৃহৎ রাষ্ট্র যার কোনো প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক নাই। আপনি আর একটা উদাহরণ কিন্তু পৃথিবীতে পাবেন না। নান, নো, কারোর সঙ্গে তাদের কোনো সুসম্পর্ক নাই। এটি রাষ্ট্র হিসেবে ভারতের ঐতিহ্য, ভারতের উচ্চতাকে ছোট করে মাত্র। এবং ভারতে একটা শাসক ক্ষমতায় যেই শাসক গোষ্ঠী ভারতের যে গণতান্ত্রিক ঐতিহ্য সেটিকে ধারণ করে না। আপনার সেই দেশেই যারা নোবেল লয়েড তাদের একজন বলেছিলেন যে ভারতের যে বড়ত্ব এটি ধারণ করার যোগ্যতা ওই দেশের প্রধানমন্ত্রী, আমি নাম বলছি না, তাকে তার নামটি মেনশন করে বলছিলেন যে এর নাই। অভিজিৎ বিনায়ক আরেকজন নোবেল লরিয়েট, তিনি বলেছেন ভারতেরই, তিনি বলেছেন যে ভারতের নেতৃত্বের সংকট আছে বলেই অমুকের মতো নেতা এখন ভারতকে নেতৃত্ব দেয়। তো সেই ভারতের সাংস্কৃতিক মান, গণতান্ত্রিক মান, তাদের অন্য প্রতিবেশীর সঙ্গে রাষ্ট্রীয় আচার, যেটি ফরাজ সাহেব বারবার বলছেন রাষ্ট্রীয় আচার, এটি আসলে দারুণভাবে নিম্নগামী এবং এটা একটা ছোট লোকের পর্যায়ে পৌঁছেছে। আপনি বৃহৎ রাষ্ট্রগুলোর মধ্যে আমি এই রিপিট করছি, ভারতই একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীর সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক নাই। আমাদের জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের কয়েকটি যে মোটা দাগে প্রাপ্তি, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রাপ্তি আমি মনে করি আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি, আমাদের তরুণরা শিখেছে। এবং এই প্রজন্ম ভারত যে আমাদের শত্রু এটা বুঝতে পেরেছে। এটি জুলাই আগস্ট বিপ্লবের গুরুত্বপূর্ণ অর্জন বলে আমি মনে করি। আমি শেষ করছি।